वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের তাপ চ্যাপ্টারটা কন্টিনিউ করব। ওকে, তো আগের দিনে আমরা ক্যালোরিমিতির মূলনীতি পর্যন্ত আমরা করেছিলাম, ঠিক আছে। আজকে আমরা বাকি পার্টটা কন্টিনিউ করব। তো আজকে আমরা স্টার্ট করব হচ্ছে গিয়ে তাপ ও কার্য সম্পর্কিত জুলের সূত্র দিয়ে স্টার্ট করব। ওকে, তো প্রথমে এখানে আমাদের জানতে হবে যে এই তাপ, ঠিক আছে। এবার তাপ ও কার্য কেন বলা হয়েছে, চ্যাপ্টারটা তো তাপ নিয়ে, তো তাপের সাথে এখানে কার্যকে কেন ইনক্লুড করা হয়েছে, রাইট। তো দেখো, কার্য করার ফলে তাপ উৎপন্ন হয়, আবার অনেক ক্ষেত্রে তাপকে কার্যতে রূপান্তরিত করা যায়। এবার যদি একটা এক্সাম্পল দিয়ে বলি ব্যাপারটা কী, তো এবার শীতকালে অনেকে কী করে, হাতের তালু ঘষে, দুটো হাতের তালু পরস্পরের সাথে ঘষে। এবার কিছুক্ষণ ঘষার ফলে কি হয়, আর তারা কেন বা ঘষে শীতকালে, যাতে হাতের তালুটা একটু গরম হয়, অর্থাৎ হাতের তালুটা পরস্পরের সাথে ঘষার ফলে গরম হচ্ছে, অর্থাৎ একটা তাপ উৎপন্ন হচ্ছে, তাই না, একটা তাপ উৎপন্ন হচ্ছে। এবার এখানে তাপটা কী কারণে উৎপন্ন হলো, হাতের তালুটা ঘষার ফলে ঘষা হচ্ছে, আলটিমেটলি অ্যাকচুয়ালি কী করা হচ্ছে, ওখানে হাতের ওপর একটা বল প্রয়োগ করা হচ্ছে, বল প্রয়োগ করে হাতের তালুটাকে পরস্পরের সাথে একটা সরণ ঘটানো হচ্ছে, তাই না, বল প্রয়োগ করে একটা সরণ ঘটানো হচ্ছে। এবার আমরা কি জানি, বল প্রয়োগ করার ফলে যদি সরণ ঘটানো হয় বা সরণ ঘটে থাকে, তাহলেই বলা হয় একটা কার্য সম্পন্ন হয়েছে। এটা আমরা কার্য চ্যাপ্টারটা জেনেছিলাম। তো এখানে আলটিমেটলি কী হচ্ছে, একটা কার্য সম্পন্ন হচ্ছে, এবং সেই কার্যটা কি, হাতের তালুটা ঘষা হচ্ছে, এবং এটার ফলে হাতের তালুটা গরম হচ্ছে, অর্থাৎ তাপ উৎপন্ন হচ্ছে। তো এর থেকে বোঝা যায় যে কার্য করার ফলে তাপ উৎপন্ন হতে পারে। ওকে, তো এই কারণে তাপ ও কার্য সম্পর্কিত সূত্রটা। ওকে, তো সূত্র অনুযায়ী বেসিক্যালি কী বলা হয়, বেসিক্যালি বলা হয় যখন কোনো কার্য করার ফলে তাপ উৎপন্ন হয় অথবা তাপকে কার্যে রূপান্তরিত করা হয়, তখন কৃতকার্য কি, কৃতকার্য, ওকে, কৃতকার্য ও তাপ পরস্পরের সমানুপাতিক হয়। ওকে, কৃতকার্য তাপ পরস্পর সমানুপাতিক হয়। তো এর থেকে আমরা কি বলতে পারি, যদি ধরো কার্যকে কী দিয়ে ডিনোট করা হয়, ডাব্লু পরিমাণ কার্য করার ফলে কিউ পরিমাণ তাপ উৎপন্ন হয়, অথবা কিউ পরিমাণ তাপকে যদি ডাব্লু পরিমাণ কাজে রূপান্তরিত করা হয়, আলটিমেটলি কি, ডাব্লু পরিমাণ কার্য করার ফলে যদি কিউ পরিমাণ তাপ উৎপন্ন হয়, অথবা কিউ পরিমাণ তাপকে ডাব্লু পরিমাণ কাজে রূপান্তরিত করা, তাহলে আমরা বলতে পারি ডাব্লু ভ্যারিজাস, এটা বলেছিলাম সমানুপাতিক চিহ্ন, এটাকে বলে ভ্যারিজাস। ওকে, কী হবে, কিউ। তো এবার এটাকে যদি সমানুপাতিক থেকে যদি ইজুকাল টু করা হয়, তাহলে এখানে একটা ধ্রুবককে আনতে হয়, ধ্রুবকটা এখানে আনা হয় জে ইন্টু কিউ, ঠিক আছে। এই সমানুপাতিক চিহ্ন, এই ভ্যারিজাসটা যখন উঠে যখন ইজুকাল টু আসে, তখন এখানে একটা ধ্রুবক আনতে হয়। বেসিক্যালি অনেক ক্ষেত্রে ধ্রুবক আর ধরা হয়, কোনো ক্ষেত্রে কে ধরা হয়, ঠিক আছে। তো বেসিক্যালি এক্ষেত্রে জে ধরা হয়, যেহেতু জুল আছে তার জন্য জে ফর জুল, ঠিক আছে। এবার এর থেকে আমরা কী বলতে পারি, জে ইকুয়ালস টু জে ইন্টু কিউ আছে, কিউটা এই পাশে চলে আসলে কী হবে, ইন্টুতে ছিল তো এটা বাইতে চলে আসবে, ডিভাইডেড, তো ডাব্লু বাই কিউ, এটা আমরা বলতে পারি। এবার প্রশ্ন হচ্ছে এখানে জেটা কি, তো জেটা হচ্ছে কি এখানে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। ওকে, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। ওকে, তো এই দেখো এই সমীকরণটা রয়েছে। ওকে, তো এই সমীকরণে যদি আমরা কিউকে, তাপকে যদি এক ধরে নিই, একক পরিমাণ তাপ ধরে নিই, তাহলে কি হবে, এখান থেকে আমরা কি পাবো, জে ইকুয়ালস টু ডাব্লু। ওকে, তো এটার থেকে বেসিক্যালি আমরা এই যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, এটার সংজ্ঞা আমরা পেয়ে থাকি। তো নেক্সট আমরা ওটাই দেখব। ওকে, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, তো আমরা ওই সমীকরণে কী পেলাম, আমরা একদম পেয়েছিলাম যে জে ইকুয়ালস টু ডাব্লু বাই কিউ, আমরা এটা পেয়েছিলাম। তো এখানে কী পড়েছিলাম, যদি কিউ এক হয়, অর্থাৎ তাপের একক পরিমাণ
এক মানে একক, তো একক পরিমাণ তাপের ক্ষেত্রে কী হচ্ছে, জে ইকুয়ালস টু ডাব্লু, মানে যে কৃতকার্যটা করা হচ্ছে সেটাই হচ্ছে গিয়ে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তো আমরা সংজ্ঞাটা কি লিখতে পারি, এক একক তাপ উৎপন্ন করতে, এই যে আমরা এখানে কিউ এক ধরেছি, তার মানে এক একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হবে, কি এক একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য সম্পন্ন করতে, একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হচ্ছে সেটাই ইকুয়ালস টু হচ্ছে যে, সেটাই হচ্ছে গিয়ে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। ওকে, এবার এটার একটা মান আছে। ওকে, তো যেটা বেসিক্যালি তোমাদের মুখস্থই রাখতে হবে। তো বেসিক্যালি সিজিএস পদ্ধতিতে রয়েছে। আচ্ছা, এখানে বলে রাখি এককটা ফার্স্টে। দেখো সিজিএসে বেসিক্যালি, আচ্ছা সিজিএসেই এর এককটা বেশি ব্যবহার করা হয়। ওকে, তো আর সিজিএস এককটা বেশি এসে থাকে। তো সিজিএস পদ্ধতিতে আমরা একক কী করে বের করবো, এখান থেকে জে ইকুয়ালস টু ডাব্লু বাই কিউ আছে। তো আমরা কী করতে পারি, ডাব্লু বাই কিউ রয়েছে তো। ওকে, তো সিজিএস পদ্ধতিতে ডাব্লু মানে ওয়ার্ক, কার্যের একক কি সিজিএসে আর্গ, রাইট। কিউ মানে তাপ, তাপের সিজিএস একক ক্যালোরি, আমরা কি বলতে পারি আর্গ পার ক্যালোরি হচ্ছে গিয়ে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সিজিএস একক। ওকে, তো এখানে ওর মান হচ্ছে 4.2 ইন্টু 10⁻7 আর্গ পার ক্যালোরি। ওকে, তো এইটা বেসিক্যালি তোমাদের মুখস্থ রাখতে হবে। ওকে, নেক্সট হচ্ছে লিন তাপ। লিন তাপকে বলা হয় ল্যাটেন্ট হিট। ওকে, এল দিয়ে ডিনোট করা। দেখো লিন তাপ কি, তোমরা অলরেডি ক্লাস 7 একটু ধারণা পেয়েছো যে উষ্ণতা স্থির রেখে একক ভরের কোনো পদার্থের, একক মানে 1 গ্রাম, একক ভরের কোনো পদার্থের শুধু অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা তাপ নিষ্কাশন করতে হয়। এবার এটা কী বলা হয়েছে, যে পদার্থটা নিয়ে কাজ করা হবে সেটার উষ্ণতা স্থির থাকবে। ধরো একটা বরফ ঠিক আছে রয়েছে। ওকে, তো বরফটার টেম্পারেচার রয়েছে ধরো -1 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। ওকে, তো ওর টেম্পারেচার -1 ডিগ্রি সেলসিয়াসই থাকবে। ওকে, যে পদার্থটা নিয়ে কাজ করা হবে ওর উষ্ণতা স্থির। এবার কি করতে হবে, একক ভর, তার ভর সবসময় একক হবে 1 গ্রাম। কোনো পদার্থে শুধু অবস্থার পরিবর্তন করতে হবে, তার এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন করতে হবে। এবার অবস্থা মানে যে কোনো পদার্থের অবস্থা কটা, 3টে আছে। কি কি আছে, কঠিন, কঠিন বরফ একটা উদাহরণ কঠিন পদার্থে, তরল, জল, কেরোসিন সব তরল। 3 নম্বর হচ্ছে কি বাষ্প, জলীয় বাষ্প, যখন জলকে ফোটানো হয়। ওকে, তো এবার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা তাপ নিষ্কাশন করতে হবে সেই পরিমাণ তাপকে বলা হবে ওই পদার্থটি লিন তাপ। ওকে, এবার প্রশ্ন হচ্ছে কখন তাপ প্রয়োগ আর কখন তাপ নিষ্কাশন করতে হবে। ওকে, তো দেখো এখানে আমি একটা চার্টের মতো করে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো এখানে রয়েছে কঠিন, ওকে, তরল, বাষ্প। ওকে, যখন কঠিন থেকে তরলে যাবে তখন কি হবে, বরফ কখন গলে জলে পরিণত হয়, যখন সেটা তাপ নেয়, মানে কি তাপ প্রয়োগ, তাই না, তাপ প্রয়োগের ফলে তো কঠিন তরলে পরিণত হবে, বরফ গলে জলে পরিণত হবে তাপ পেলেই। সেমভাবে জল কখন কঠিনে মানে বরফে পরিণত হবে, যখন টেম্পারেচার কমতে থাকবে, অর্থাৎ তাপের পরিমাণ কমতে থাকবে, মানে তাপ নিষ্কাশন। ওকে, তাপ নিষ্কাশন করলে তরল কঠিনে যাবে। তরল আবার কখন বাষ্পে যাবে, তাপ প্রয়োগ, জলকে ফোটালেই বাষ্পে পরিণত হয় না। আমি জল বরফ এগুলো দিয়ে বলেছি কারণ এটা সব থেকে ইজি, ঠিক আছে, তোমরা বুঝতে পারবে সবাই। বাষ্প কখন তরলে যাবে, যখন সেম উল্টো তাপ নিষ্কাশন হবে। তো এই চারটা মোটামুটি, এর থেকে শর্ট প্রশ্ন আসতে পারে। ওকে, যে কঠিন থেকে তরল অবস্থায় যাওয়ার জন্য তাপ ড্যাশ করতে হবে, এরকম শূন্যস্থান আসতে পারে, শর্ট প্রশ্ন আসতে পারে। ওকে, তো এই চারটা দেখে রাখবে।
তো নেক্সট আমরা লিন তাপের একক নির্ণয় করব। ওকে, তো লিন তাপের একক আমরা কী করে নির্ণয় করব? একক নির্ণয় করার জন্য আমাদের প্রথমে লিন তাপের রাশিমালা নির্ণয় করতে হবে। ওকে, তো আমরা ধরি যে এম ভরের, এম মানে মাস, এম ভরের, ওকে, এম ভরের কোনো পদার্থের অবস্থার পরিবর্তন করতে, তো এখানে আমরা কী লিখলাম? এম ভরের কোনো পদার্থের অবস্থা পরিবর্তন করতে কী পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয়। তাহলে আমরা কী লিখতে পারি? যে কিউ ইকুয়ালস টু এম ইন্টু এল। ওকে, কিউ ইকুয়ালস টু এম ইন্টু এল, এটা আমরা লিখতে পারি। এখান থেকে আমরা কীভাবে পাবো লিন তাপের রাশিমালা? লিন তাপ মানে এল, ল্যাটেন্ট হিট এল দিয়ে ডিনোট করা হয়। তো এল মানে কী হবে? কিউ বাই এম, এটা হচ্ছে লিন তাপের রাশিমালা। এবার আমরা এখান থেকে একক লিখব। সিজিএস একক কী হবে? সিজিএসে তাপের একক কী? ক্যালোরি বাই আছে মানে পার, লিখতে পারি, একটু আগেই দেখিয়েছি, ক্যালোরি পার গ্রাম সিজিএস একক। ওকে, সেমভাবে এসআই, এসআইতে তাপের একক কী? জুল। আর মাস মানে ভর, কিলোগ্রাম, জুল পার কিগ্রা বা কেজি, যা বলবে, এটা হচ্ছে লিন তাপের একক। ওকে, তো আমরা এবার বিভিন্ন অবস্থার যে রয়েছে, ঠিক আছে, ওই অবস্থার আমরা লিন তাপ কী সেটা আমরা জানব। গলনের লিন তাপ, তো ফার্স্ট আমাদের জানতে হবে গলন মানে কি। তো গলন কখন হয়, কাকে বলা হয়? যখন কঠিন পদার্থ থেকে তরলে যাওয়া হয়, কোনো পদার্থ তার কঠিন অবস্থা থেকে তরলে যায়, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে গলন। ওকে, আর এক্ষেত্রে কী করতে হবে? আমি একটু আগে এখানে একটা চার্ট দেখিয়েছিলাম, তো সেটা কিছু কঠিন থেকে তরলে যেতে হলে কী করতে হবে? তাপ প্রয়োগ করতে হবে। ওকে, বেসিক্যালি এই দুটো ধারণা একটু মাথায় রাখবে, তাহলেই তোমরা গলনের লিন তাপটা বুঝতে পারবে। ওকে, এবার লিন তাপ যেহেতু বলেছে তাই একক ভর, এটা বলার কিছু নেই, লিন তাপ সবসময় একক ভরে ক্যালকুলেট করা হবে। তো একক ভরের কোনো কঠিন পদার্থের গলনাঙ্কের উষ্ণতা, গলবে মানে গলনাঙ্ক, তো গলনাঙ্কের উষ্ণতা যেমন এক এক্সাম্পল যদি বলি, বরফের গলনাঙ্ক তো 0 ডিগ্রি, তো 0 ডিগ্রি ওটা যখন জলে পরিণত করানো হবে বরফটাকে, তো ওই জলের টেম্পারেচার 0 ডিগ্রিই থাকবে, মানে ওর টেম্পারেচার কোনো পরিবর্তন হবে না, বাড়বেও না কমবেও না। ওকে, তো কঠিন পদার্থের গলনাঙ্কের উষ্ণতা স্থির রেখে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে, অবভিয়াসলি এটা বাইরে থেকেই প্রয়োগ করতে হবে তাপটা। ওকে, তো স্থির রেখে তরলে পরিণত করতে হবে, তাপ প্রয়োগ করতে হবে যেখানে বললাম, তো কঠিন থেকে তরলে গেলে তাপ প্রয়োগ করতে হবে, তো সেই পরিমাণ তাপকে বলা হবে গলনের লিন তাপ। ওকে, তো অনেক ক্ষেত্রে দেয়, এখানে একটা এক্সাম্পল দেয়, যে এক্সাম্পল চায়, তো বেসিক্যালি বরফের গলনের লিন তাপ কত এরকম একটা দেয়। তো বরফের গলনের লিন তাপ হচ্ছে, এটা তোমাদের মুখস্থই রাখতে হবে, 80 ক্যালোরি পার গ্রাম। ওকে, 80 ক্যালোরি পার গ্রাম হচ্ছে বরফের গলনের লিন তাপ গ্রাম। অনেক ক্ষেত্রে এরকমভাবে প্রশ্ন দেয় যে বরফের গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো? তো সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি? গলনাঙ্কের উষ্ণতা স্থির রেখে একক ভরে কোনো বরফকে সম্পূর্ণরূপে জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ দরকার। একবার বলে দিচ্ছি, এখান থেকে আমরা কী বলতে পারি? যে গলনাঙ্কের উষ্ণতা স্থির রেখে একক ভরের কোনো বরফকে সম্পূর্ণরূপে জলে পরিণত করতে, গলবে অর্থাৎ জলে পরিণত হবে, জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে বা তাপ দরকার, এটা লিখতে হবে। ওকে, নেক্সট হচ্ছে কঠিনীভবনের লিন তাপ। ওকে, কঠিনীভবন মানে কাকে বলা হয়? যখন তরল থেকে কোনো পদার্থ তার কঠিন অবস্থায় যায়, তো সেটা হচ্ছে কি বেসিক্যালি কঠিনীভবন। ওকে, এক্ষেত্রে কী করতে হবে? তাপ নিষ্কাশন, ওই চারটায় দেখিয়েছিলাম। তো আমরা কী বলতে পারি? একক ভরে কোনো তরল পদার্থের হিমাঙ্কের উষ্ণতা, হিমাঙ্ক মানে যে টেম্পারেচারে কোনো তরল কঠিনে পরিণত হয়, ঠিক আছে, তো জলের হিমাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি,
তো একক ভরে কোনো তরল পদার্থের হিমাঙ্কের উষ্ণতা স্থির রেখে কঠিনে পরিণত করতে যে পরিমাণ তাপ নিষ্কাশন করতে হবে, যে তাপ নিষ্কাশন তরল থেকে কঠিনে সেই পরিমাণ তাপকে বলা হবে সেই তরলের কঠিনীভবনের লীন তাপ। ওকে, তো ওখানে আমরা বরফ যেটা ছিল ওর গলনের লীন তাপ দেখেছিলাম। তো এখানে আমরা কি লিখতে পারি, জলের কঠিনীভবনের লীন তাপ হচ্ছে 80 ক্যালোরি। সেম হবে, বরফের যদি গলনের লীন তাপ হয় তাহলে জলের কঠিন ভবনের লীন তাপ সেম হবে, কারণ বরফের যেটা গলনাঙ্ক জলের সেটা হিমাঙ্ক, সেম ক্যালোরি পার গ্রাম। এটা যদি এখানে এরকমের প্রশ্ন থাকে জলের কঠিনীভবনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বলি, তাহলে কী অ্যান্সার হবে, যে হিমাঙ্কের উষ্ণতা স্থির রেখে একক ভরের জলকে বরফে পরিণত করতে 80 ক্যালোরি তাপ নিষ্কাশন করতে হবে। ওকে, ও ক্ষেত্রে ছিল তাপ দরকার প্রয়োজন, এক্ষেত্রে তাপ নিষ্কাশন করতে হবে 80 ক্যালোরি, তাপটা সেম থাকবে। ওকে, বাষ্পীভবনের লীন তাপ। বাষ্পীভবন কখন ঘটে, যখন কোনো একটা পদার্থ তরল থেকে বাষ্পে যায়, সেটাকে বলা হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় বাষ্পীভবন। ওকে, বাষ্পীভবন এক্ষেত্রে কী করতে হয়, তরল থেকে বাষ্প মানে জলীয় বাষ্পে যাচ্ছে, অবভিয়াসলি তাপ প্রয়োগ করতে হবে। ওকে, এবার দেখো একক ভরে কোনো তরল পদার্থের স্ফুটনাঙ্কের উষ্ণতা স্থির রেখে, স্ফুটনাঙ্ক মানে যে উষ্ণতায় কোনো একটা তরল বাষ্পে পরিণত হয়, যেমন জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলীয় বাষ্পে পরিণত হতে শুরু করে। তো একক ভরে কোনো তরল পদার্থের স্ফুটনাঙ্কের উষ্ণতা স্থির রেখে বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে সেই পরিমাণ তাপকে বলা হবে তরলের বাষ্পীভবনের লীন তাপ। ওকে, তো দেখো এখানে আবার সেই এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তো জলের বাষ্পীভবনের লীন তাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। ওকে, তো এটা এবার দিতে পারে জলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো, তো আমরা কী লিখতে পারবো, একক ভরের জলকে তার স্ফুটনাঙ্কের উষ্ণতা স্থির রেখে বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে, এটা লিখতে হবে। ওকে, ঘনীভবনের লীন তাপ। তো ঘনীভবন কাকে বলে, যখন বাষ্প থেকে মানে কোনো একটা পদার্থ তার বাষ্পীয় অবস্থা থেকে তরল অবস্থায় আসে, সেই প্রক্রিয়াটা হচ্ছে ঘনীভবন। সেই ক্ষেত্রে কী করতে হবে, তাপ নিষ্কাশন, উল্টো অবভিয়াসলি, এখন তল থেকে বাষ্প তাপ প্রয়োগ মানে বাষ্প থেকে তরল হলে তাপ নিষ্কাশনই করতে হবে, ওই চারটাও দেখালাম। ওকে, তো এখানে আমরা কী বলতে পারি, একক ভরে কোনো বাষ্পকে তার উষ্ণতা স্থির রেখে, ও ক্ষেত্রে আমরা গলনাঙ্ক, হিমাঙ্ক, স্ফুটনাঙ্ক একটা ওয়ার্ড লিখছিলাম, ঠিক আছে। তো এই যখন বাষ্প থেকে তরলে রূপান্তরিত হয় তখন ওরকম কোনো স্পেসিফিক কোনো ওরকম ওয়ার্ড হয় না। ওকে, তো আমরা এখানে জাস্ট লিখতে পারি যে একক ভরে কোনো বাষ্পকে তার উষ্ণতা স্থির রেখে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপ নিষ্কাশন করতে হবে সেই পরিমাণ তাপকে বলা হবে ওই বাষ্পের ঘনীভবনের লীন তাপ। ওকে, তো সেক্ষেত্রে আমরা কি দেখলাম যে জলের বাষ্পীভবনের লীন তাপ। তো এক্ষেত্রে আমরা কী দেখতে পারি, ঘনীভবন কার হয়, বাষ্পে, মানে বাষ্প থেকে তরল হচ্ছে, তো বাষ্পে এখানে জলীয় বাষ্প, এটা আমরা জল নিয়ে কথা বলছি, জলীয় বাষ্পে ঘনীভবনের লীন তাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। ওকে, 537 ক্যালোরি পার গ্রাম। এটা আমরা যদি প্রশ্ন দেয় জলীয় বাষ্পের ঘনীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো, তাহলে আমরা কী লিখতে পারি, যে একক ভরের জলীয় বাষ্পকে তার উষ্ণতা স্থির রেখে বা উষ্ণতা পরিবর্তন না করে জলে পরিণত করতে 537 ক্যালোরি তাপ নিষ্কাশন করতে হবে, এটা লিখতে পারি। ওকে, তো আজকে আমরা কী কী জানলাম, আজকে আমরা ফার্স্টে তাপ ও কার্য সম্পর্কিত জুলের সূত্রটা জানলাম। ওখান থেকে আমরা কী পেলাম, সূত্রটা কী ছিল, ডাব্লু ভ্যারিজাস কিউ। ওকে, ওখান থেকে আমরা একটা কনস্ট্যান্ট আনলাম ডাব্লু ইকুয়ালস টু জে ইন্টু কিউ, সেই যেটা কী ছিল তাপের যান্ত্রিক তুলনাঙ্ক, সেটা আমরা নেক্সট জানলাম।
ওর একক দেখলাম, আর একটা মান দেখলাম সিজিএসটা বেশি আসে। ওকে, নাম্বার 3-তে আমরা কী দেখলাম? লিনতাপ দেখলাম। লিনতাপ কী, কাকে বলে, লিনতাপের রাশিমালা, লিনতাপের সিজিএস একক, সেই একক আমরা দেখলাম। ওকে, আর নেক্সট আমরা কী দেখলাম? বিভিন্ন অবস্থার লিনতাপ, কঠিন ভবনের লিনতাপ, গলনের লিনতাপ, ঘনীভবনের লিনতাপ, বাষ্পীভবনের লিনতাপ। আমরা এই লিনতাপ, এই 4টে আমরা এই লিনতাপ দেখলাম। ওকে, পদার্থের বিভিন্ন অবস্থাগুলো আমরা দেখলাম, কোন অবস্থা থেকে মানে কোন অবস্থায় যেতে তাপ মানে কখন প্রয়োগ করতে হয়, তাপ কখন নিঃসরণ, সেটা আমরা জানলাম। ওকে, তো আজকে আমরা এইটুকু পার্ট কভার করলাম। ওকে, বাকি পার্টটা আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করে নেব। ওকে, তো আজকের ভিডিও থেকে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে বা কোনো কোশ্চেন থেকে থাকে যে বা এমন কোনো জায়গা যেখানে তোমরা বুঝতে পারোনি, তো সেই জায়গাটা মেনশন করে তোমরা কমেন্ট করে দিও। ওকে, আমি সেটা সলভ করার চেষ্টা করব। আর ভিডিওগুলি তো তোমাদের এডুকেটিভ মনে হয়ে থাকে, তাহলে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো, যাতে তারাও তাদের ডাউটগুলো ক্লিয়ার করতে পারে এই ক্লাসগুলো নিয়ে। ওকে, আর আমরা অলরেডি চ্যাপ্টার 1 থেকে 5 পর্যন্ত পুরো টোটালি কমপ্লিট করেছি, সেগুলো আমাদের চ্যানেলেই রয়েছে, একটু চেক আউট করে নিও। যদি তোমাদের সেই চ্যাপ্টারগুলোতে কোনো ডাউট থাকে তো সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো, সম্পূর্ণ ইজি বাংলা ভাষাতেই রয়েছে একদম। আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। ওকে, আর যদি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে বলবো সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা আপকামিং যে ভিডিওগুলো আসবে সেগুলো তোমরা মিস না করো, যাতে একটা চ্যাপ্টার স্টার্ট করার পর তোমরা যাতে সেটাকে কন্টিনিউভাবে নিতে পারো, কোনো যাতে মিস না হয়, তাহলে তোমরা আশা করি বুঝতে পারবে। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা তাপ এই চ্যাপ্টারটা কমপ্লিট করে নেব। ওকে, তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে। টিল দেন কিপ লার্নিং।